তো আশা করি যতটুকু পড়াইছিলাম অতটুকু পর্যন্ত কোনো সমস্যা নাই, এতটুকু পর্যন্ত। এরপরে আছে আলোর তরঙ্গ তত্ত্ব। আবার আমি একটু বলি, আলো হলো এক প্রকার শক্তি যা তরঙ্গ আকারে চলাচল করে এবং তার শক্তি তরঙ্গ আকারে সঞ্চারিত করে এবং আলো চলতে কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। এবং যে সকল তরঙ্গ চলতে মাধ্যমের প্রয়োজন হয় না তাদেরকে তড়িৎচুম্বকীয় তরঙ্গ বলে। এখানে এতটুকু ছিল। এবং আরেকটা জিনিস ছিল, সর্বপ্রথম আলো সম্পর্কে তথ্য প্রদান করে বিজ্ঞানী আইজ্যাক নিউটন। তিনি এইখানে আমি আরেকটু কথা বলি এই কণাতত্ত্ব সম্পর্কে। আমি গুগলে সার্চ করে এবং কিছু তথ্য বই টই ঘেঁটে কিছু তথ্য পেয়েছিলাম। সেটা হলো 1637 সালে, মানে নিউটনের কণাতত্ত্ব সম্পর্কে 1637 সালে রেনে ডেসকার্টস নামের একজন বিজ্ঞানী প্রথম আলোর কর্পাসকুলার মডেল প্রস্তাব করেন। রেনে ডেসকার্টস নামের এক বিজ্ঞানী প্রথম আলোর কর্পাসকুলার মডেল প্রস্তাব করেন এবং আইজ্যাক নিউটন সেটার প্রসার ঘটায়। অর্থাৎ আলোর যে কর্পাসকুলার মডেল সে প্রস্তাব করেছিল রেনে ডেসকার্টেস যেটা প্রস্তাব করেছিল সেটাকে আইজ্যাক নিউটন প্রসার ঘটায় এবং তার একটা বই, সেটা হলো অপটিক্স। সেখানে 1704 সালে সে অপটিক্স নামক বইয়ে সেটাকে তুলে ধরেছিল। তো তারপরে তিনি বলেন, আলো কর্পাসকল অর্থাৎ ছোটো কণা। কর্পাসকল মানে কি? কর্পাসকল মানে হলো ছোটো কণা। কর্পাসকল নামক ছোট বিচ্ছিন্ন কণা দ্বারা গঠিত, যা একটি সীমিত বেগের সাথে একটি সরল রেখায় ভ্রমণ করে এবং গতির অধিকারী। এইটাই হলো আলোর কণাতত্ত্ব। ঠিক আছে? আলোর কণাতত্ত্বটা কি? আলো কর্পাসকল অর্থাৎ ছোট কণা। আলোর কর্পাসকল মানে কি? ছোটো কণা। আলো কর্পাসকল মানে হলো ছোটো কণা, অর্থ ছোটো কণা। কর্পাসকল নামক ছোট বিচ্ছিন্ন কণার দ্বারা গঠিত আলো, যা একটি সীমিত বেগের সাথে অর্থাৎ একটা ফিক্সড একটা বেগের সাথে একটি সরল রেখায় ভ্রমণ করে, অর্থাৎ সবসময় সরল রেখা বরাবর চলাচল করবে এবং গতির অধিকারী। তাহলে এইটাই হলো নিউটনের কণাতত্ত্ব, যেটা প্রথম আলো সম্পর্কে প্রথম কোনো স্বনামধন্য বিজ্ঞানী সে প্রদান করেছিল। এই হলো নিউটনের কণাতত্ত্ব। তারপরে এই কণাতত্ত্বের পরে তিনি দেখো 1704 সালে, ঠিক আছে, এইটারে অপটিক্স বই তুলে ধরেছিল, তখন আমরা এইটারে জানতে পারলাম। এবং তার 1678 সালে, এবং আগের ভিডিওতে একটু ভুল হয়েছিল, সেটা হলো পরবর্তীকালে ম্যাক্সওয়েল 1860-এর জায়গায় আমি বলছি 1660, এইটা একটু মার্জনা করবেন সবাই। তো যেটা বলছিলাম, তো বিজ্ঞানীর প্রথম নিউটন আলো সম্পর্কে তথ্য প্রদান করেন। তারপরে কে দিয়েছিল? সেটা হলো পরবর্তীতে হাইগেন্স। 1678 সালে হাইগেন্স ছিল একজন ডাচ বিজ্ঞানী। ডাচ হলো নেদারল্যান্ডসে যারা বাস করে তাদেরকে ডাচ বলা হয়। তো স্যার আইজ্যাক নিউটনের সমসাময়িক ডাচ বিজ্ঞানী হাইগেন্স প্রথম 1678 খ্রিস্টাব্দে আলোর তরঙ্গ উপস্থাপন করেন, আলোর তরঙ্গ তত্ত্ব উপস্থাপন করেন। সেই তরঙ্গ তত্ত্ব সে তো উপস্থাপন করেছিল, জাস্ট আলোর তরঙ্গ তত্ত্বটাকে সে প্রেজেন্ট করেছিল। এই তরঙ্গ তত্ত্বকে পরবর্তীতে সুপ্রতিষ্ঠিত করেন কে? ইয়ং, ফেনেল এবং আরও কিছু বিজ্ঞানী তাদের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে সেটাকে সুপ্রতিষ্ঠিত করে। যেমন একটা ম্যাথ একজন একজন ধারণা করলো যে এটা এইভাবে করা যেতে পারে, এবং পরবর্তীতে কেউ সেটাকে ওইভাবে করে সমাধান করলো, তখনই সেটার সত্যতা জাহির হবে, তার আগে না। তো তেমন বিজ্ঞানী সেটা উপস্থাপন করেছিল আলোর তরঙ্গ তত্ত্ব, বিজ্ঞানী হাইগেন্স 1678 খ্রিস্টাব্দে। এবং পরবর্তীতে বিভিন্ন বিজ্ঞানী তার যেটা উপস্থাপন করেছিল, অর্থাৎ যে সম্পর্কে ধারণা দিয়েছিল তার বিভিন্ন তত্ত্বের আকারে, সেইটাকে পরবর্তীতে ইয়ং, ফেনেল এবং আরও কিছু বিজ্ঞানী তাদের পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে তত্ত্বকে সুপ্রতিষ্ঠিত করে। এই তত্ত্ব অনুসারে আলো, এই হাইগেন্সের যে তত্ত্বটা ছিল সেই তত্ত্বের অনুসারে আলো ইথার নামক এক অলিক মাধ্যমের, অর্থাৎ আমরা ফার্স্টে বলছিলাম যে আলো মাধ্যমের উপর নির্ভরশীল নয়, অর্থাৎ আলো মাধ্যমের দ্বারা পরিচালিত হয়ে বা মাধ্যমের উপর নির্ভর করে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হয় না।
আলো কী করে, আলো মানে আলো এমন একটা তরঙ্গের মাধ্যমে চলাচল করে যে তরঙ্গ মাধ্যম নিরপেক্ষ নয়, মানে মানে মাধ্যমের সহায়তা ছাড়া চলাচল করতে পারে, নিরপেক্ষ। তো এই তত্ত্ব অনুসারে আলো ইথার নামক এক অলিক মাধ্যমের মধ্য দিয়ে তরঙ্গ আকারে সঞ্চারিত হয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যায় এবং চোখে পৌঁছালে দর্শন অনুভূতি সৃষ্টি হয়। তো এটা হলো কোন তত্ত্ব ছিল, এটা হলো আলোর তরঙ্গ তত্ত্ব। অর্থাৎ এই তরঙ্গ তত্ত্ব অনুসারে আলো ইথার নামক এক অলিক মাধ্যমের মধ্য দিয়ে তরঙ্গ আকারে সঞ্চারিত হয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার হয় এবং পাশাপাশি চোখে আসলে দর্শন অনুভূতি জায়গায়। তো এই তত্ত্বের সাহায্যে আমরা আলোর প্রতিফলন, প্রতিসরণ, ব্যতিচার, অপবর্তন ব্যাখ্যা করতে পারবো, কিন্তু সমবর্তন, ফটোতড়িৎ ক্রিয়া ইত্যাদি ব্যাখ্যা করা যায় না। পরবর্তীকালে মাইকেলসন মর্লির পরীক্ষার মাধ্যমে প্রতিষ্ঠিত হয় যে ইথার নামক কোনো কিছুর অস্তিত্বই আমাদের পৃথিবীতে নাই। ঠিক আছে, তাহলে ইথার নামক কোনো বস্তুর অস্তিত্বই নেই। ঠিক আছে, তো এইটা মাইকেলসন মর্লির পরীক্ষার মাধ্যমে প্রতিষ্ঠিত হয়।